बोलो, क्या उसे तुम्हें कहीं छुआ है? उसने मेरी आत्मा को छुआ है मॉम। उसकी आंखें मेरी रगों में बेतहाशा दौड़ रही है। इश्क में जब जी घबराया, नजरें मिलाऊं तो कैसे मिलाऊं, मुझे शर्म आने लगी है। मुझे छूकर कसम खाओ। আজ আমরা কথা বলবো এমন এক অভিনেত্রীকে নিয়ে যিনি বিশ্ব সুন্দরীর খেতাব অর্জন করে সারা পৃথিবীতে একটা আলাদা পরিচয় সৃষ্টি করেছিলেন। And Miss World 1994 is Miss India. হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি হলেন ঐশ্বরিয়া রায়। এমন একটা সময় ছিল যখন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্বয়ং সালমান খানও তার জন্য গাইতেন। তিনি এতটাই অপূর্ব সুন্দরী ছিলেন যে এক সময় বাবা ছেলে দুজনের মুখ থেকেই একসাথে একই কথা বেরিয়ে আসতো। তাকে দেখে মুগ্ধ না হয়ে থাকা যেন অসম্ভব ছিল। যখন তিনি মিস ওয়ার্ল্ড হন তখন থেকেই তার সামনে খুলে যায় ভারতবর্ষ তথা আন্তর্জাতিক দুনিয়ার দরজা। সরাসরি হলিউড সিনেমার লিড রোলের জন্য অফার আসতে শুরু করে তার কাছে। কিন্তু তার জীবনের গল্প শুধু সাফল্যের নয়, এই গল্পে আছে ভালোবাসা, ভাঙন, বিতর্ক আর কঠিন সিদ্ধান্তের অধ্যায়। কিভাবে সালমান খান তার জীবনকে একসময় দুর্বিষহ করে তুলেছিলেন, কিভাবে প্রেমে অন্ধ হয়ে তিনি নিজের পরিবার থেকে দূরে সরে গিয়েছিলেন, আর কিভাবে জীবনে 3 বার সত্যিকারের ভালোবাসার মুখোমুখি হয়েছিলেন, সব কিছুই আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আর সবচেয়ে বড় প্রশ্ন, যে মেয়েকে একসময় পুরো বলিউড মাথায় করে রাখতো, হঠাৎ করেই যেন তাকে নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি কেমন বদলে গেল, তারও সমস্ত কারণ জানবো আমরা আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওর বিস্তারিত অংশে। ঐশ্বরিয়া রায়ের জন্ম 1973 সালের 1 নভেম্বর ম্যাঙ্গালোর শহরে। তার বাবা কৃষ্ণরাজ রায় এবং মা বৃন্দা রায়। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল নাচ আর গানের প্রতি আগ্রহ। পড়াশোনার শুরুটা হয় হায়দ্রাবাদ আর অন্ধ্রপ্রদেশে। 1994 সালে তিনি অংশ নেন মিস ইন্ডিয়া কন্টেস্টে। তখন তার সৌন্দর্যের এতটাই আলোচনা চলছিল যে সুস্মিতা সেনের কান পর্যন্ত পৌঁছে যায় ঐশ্বরিয়া ওই প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন। বলা হয় সেই খবর পেয়ে সুস্মিতা প্রথমে ফর্ম পর্যন্ত জমা করতে রাজি হননি, যদিও পরবর্তীতে গল্পটা অন্যদিকে মোড় নেয়। সেই বছর সুস্মিতা সেন মিস ইন্ডিয়ার খেতাব জিতে নেন, আর এই জয়ে তিনি ভীষণ খুশি ছিলেন, কারণ তিনি ঐশ্বরিয়াকে হারাতে পেরেছিলেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একই বছর ঐশ্বরিয়া অংশ নেন মিস ওয়ার্ল্ড কন্টেস্টে এবং সেখানেই তিনি বিশ্ব সুন্দরীর মুকুটটাও জিতে নেন। মিস ওয়ার্ল্ড হওয়ার পর তার নাম ছড়িয়ে পড়ে সারা বিশ্ব জুড়ে, আর ফিল্ম ইন্ডাস্ট্রি তো অপেক্ষাতেই ছিল কবে এই বিশ্ব সুন্দরী তাদের সিনেমায় আসবেন আর তাদের সিনেমা কোটি কোটি টাকার বিজনেস করবে। তার সামনে সিনেমার অফারের যেন লাইন লেগে গিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো তিনি শুরুতেই বলিউডে আসেননি, বরং 1997 সালে তামিল সিনেমা ইরুভার দিয়ে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেন। যদিও সিনেমাটি বক্স অফিসে খুব একটা সফল হতে পারেনি এবং তারই সঙ্গে তার ক্যারিয়ারের শুরুতেই একটা ধাক্কা লাগে। এরপর সাউথ ইন্ডাস্ট্রিতে খুব বেশি সাফল্য না পেয়ে তিনি বলিউডে আসার সিদ্ধান্ত নেন। তার প্রথম বলিউড সিনেমা হলো और प्यार हो गया, যেখানে তিনি ববি দেওয়ালের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। বলিউডের একটা আলাদা ম্যাজিক আছে, তারা যে কোনো মানুষকেই আরও গ্ল্যামারাস করে তুলতে পারে, আর ঐশ্বরিয়া রায়কে তারা এমনভাবে উপস্থাপন করলো যে দর্শকরা বলতে বাধ্য হলো, হ্যাঁ ঐশ্বরিয়া সত্যিই একজন বিশ্ব সুন্দরী। তার প্রথম সিনেমাতেই তিনি বেস্ট নিউকামার অ্যাওয়ার্ড জিতে নেন। ऐश्वर्या राय और प्यार हो गया। Most promising debutante actress 1997 Aishwarya Rai. कि सामान गायब। Congratulations, Ash.
তারপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক বড় সিনেমার অফার আসতে থাকে, আর তাকে শুধু বেছে নিতে হতো কোনটা করবেন আর কোনটা করবেন না। এরপর তিনি একের পর এক সিনেমার কাজ করতে থাকেন। রাজেশ খান্না এবং অক্ষয় খান্নার মতো বড় স্টারদের সঙ্গে কাজ করেন। সেই সিনেমাগুলো বেশ সফল হয়, আর তার অভিনয়ও দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়। সেই সময়কার গানগুলো আজও এভারগ্রিন হিসাবে মানুষের মন জয় করে নেয়। हुस्न पे मेरे तू भी मरता है मदहोशी সব কিছুই ঠিকঠাক চলছিল, কেরিয়ার, নাম, খ্যাতি সব কিছু। তিনি একসাথে একাধিক প্রজেক্টে কাজ করছিলেন, আর ঠিক সেই সময়ই তার জীবনে এন্ট্রি নেন সালমান খান। জোশ সিনেমার শুটিং চলাকালীন প্রথমবার সালমান খান তাকে দেখেন। শোনা যায় তখন সালমান খান একজন পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে ছিলেন, কিন্তু ঐশ্বরিয়াকে দেখার পর যেন সব কিছুই ভুলে যান। এরপর আসে হাম দিল দে চুকে সনম, যে সিনেমা শুধু তাদের কেরিয়ারই নয়, তাদের ব্যক্তিগত জীবনের দিকও বদলে দেয়। क्या तुम मेरी दोस्त बनोगी? এই সিনেমায় প্রথমবার তারা একসাথে কাজ করেন, আর দর্শকরাও এই জুটিকে দারুণভাবে গ্রহণ করে। সিনেমাটি বড় হিট হয়, আর এর গানগুলো আজও ক্লাসিক হিসাবে ধরা হয়। दिल दे चुके सनम तू नहीं आना, तू जो आया तो सनम शर्मा के कहीं चला जाए। সালমান খান এই সম্পর্কের জন্য অনেক চেষ্টা করেছিলেন, আর ধীরে ধীরে ঐশ্বরিয়াও তার প্রেমে পড়েন। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন ঐশ্বরিয়া জানতে পারেন সালমান একসাথে অন্য কারোর সঙ্গেও সম্পর্কে জড়িত, অর্থাৎ তিনি ডাবল গেম খেলছিলেন। এই সত্য সামনে আসার পর সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যায়। এরপর ঐশ্বরিয়ার কেরিয়ার থেমে থাকেনি। তিনি অনিল কাপুর, অক্ষয় খান্নার মতো স্টারদের সঙ্গে কাজ করতে থাকেন, আর একের পর এক হিট গান এবং সিনেমা দর্শকদের উপহার দেন। बेचैन वे रास्ते पे नैन वे जिंदड़ी बेहाल है मुझे तुम चुपके चुपके जब ऐसे देखती हो अच्छी लगती हो। सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए। 90-এর দশকের বলিউডের একটা আলাদা চার্ম ছিল। এই সময় প্রায় প্রতি তৃতীয় সিনেমাতেই দেখা যেত ধনী পরিবারের মেয়ে আর গরিব পরিবারের ছেলের প্রেম, অথবা গরিব পরিবারের মেয়ে আর ধনী পরিবারের ছেলের প্রেম। সেই একই ফর্মুলা বারবার ব্যবহার হলেও দর্শকরা সেটাকেই ভালোবেসে বারবার গ্রহণ করতে থাকে। মানে গল্পগুলো প্রায় একই রকম হতো, কিন্তু তবুও সেই সময়ের সিনেমার গানগুলো এতটাই অসাধারণ ছিল যে শুধু গানগুলোর জোরেই পুরো সিনেমাটাই সুপারহিট হয়ে যেত। এদিকে একদিকে যেমন ঐশ্বরিয়া রায় দিনরাত সিনেমার কাজ করতে ব্যস্ত হয়ে উঠেছিলেন, ঠিক তেমনই অন্যদিকে সালমান খানের সঙ্গে তার ঘনিষ্ঠতাও বাড়তে শুরু করেছিল। আর যখন এই সম্পর্কের কথা সালমানের গার্লফ্রেন্ড জানতে পারেন, তখন তিনি এতটাই ভেঙে পড়েন যে তিনি বলিউড, সালমান খান সব কিছু ছেড়ে দিয়ে তিনি আমেরিকা পালিয়ে যান। গার্লফ্রেন্ড চলে যাওয়ার পর যেন সালমান খানের মনে একসাথে শত শত লাড্ডু ফুটে উঠল, কারণ এখন আর তাকে আটকানোর মতো কেউ রইল না। এরপর দুজনেই খোলাখুলি একে অপরের সঙ্গে দেখা করতে শুরু করেন, আর তাদের অ্যাফেয়ারের খবর ছড়িয়ে পড়ে। খবরের কাগজেও এসব নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে যায়। সেই খবর ধীরে ধীরে পৌঁছে যায় ঐশ্বরিয়ার মা বাবার কাছেও, কিন্তু তখন ঐশ্বরিয়া সালমানের প্রেমে এতটাই ডুবেছিলেন যে এসব কিছুতেই তিনি কান দেননি। সালমান খান তার রাগী স্বভাবের জন্য আগেই পরিচিত ছিলেন, আর ধীরে ধীরে সেই রাগের শিকার হতে শুরু করেন ঐশ্বরিয়াও। সালমান এতটাই পজেসিভ হয়ে উঠেছিলেন যে ঐশ্বরিয়া যে কোনো অভিনেতার সঙ্গে কাজ করলেই তিনি সেই অভিনেতার সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন। এমনকি ঐশ্বরিয়াকে শাহরুখ খানের সঙ্গে চলতে চলতে সিনেমায় সাইন করা হয়েছিল, কিন্তু একদিন সালমান সেটে গিয়ে এমন ঝামেলা করেন যে পরে ঐশ্বরিয়াকে সেই সিনেমা থেকে সরিয়ে রানী মুখার্জিকে নেওয়া হয়। এর প্রভাব পড়তে শুরু করে তার ক্যারিয়ারে।
একের পর এক বড় সিনেমা থেকে বাদ দেওয়া হয় তাকে, বিশেষ করে যেসব সিনেমায় শাহরুখ খান থাকতেন, কারণ শাহরুখ কোনোভাবেই সালমানের সঙ্গে ঝামেলায় জড়াতে চাইতেন না। এই কারণেই मैं हूं ना এবং বীর জারার মতো বড় বড় সিনেমা থেকেও ঐশ্বরিয়াকে বাদ দেওয়া হয়। এর ফলে শাহরুখ এবং ঐশ্বরিয়ার সম্পর্কের দূরত্ব তৈরি হয় এবং পরে ঐশ্বরিয়া সিদ্ধান্ত নেন যে তিনি আর কখনো শাহরুখ খানের সঙ্গে কাজ করবেন না। এদিকে সম্পর্কের অবস্থা আরও খারাপ হতে থাকে। সালমান খান ঐশ্বরিয়ার সঙ্গে মারধর করতেন, তাকে মানসিকভাবে অত্যাচার করতেন, রাতের বেলা গালিগালাজ ঝগড়া এসব চলতেই থাকতো। আর সকালে আবার সরি বলে এমন আচরণ করতেন যেন কিছুই হয়নি। ধীরে ধীরে ঐশ্বরিয়া বুঝতে পারেন তার বাবা মা যা বলেছিলেন সেটাই ঠিক ছিল। তিনি সালমান খানের থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এখানেই বিষয়টা শেষ হয়নি। সালমানের আগের গার্লফ্রেন্ড, যিনি আমেরিকায় চলে গিয়েছিলেন, হঠাৎ একদিন ফোন করে জানান তার বাবা হাসপাতালে ভর্তি এবং সাহায্যের প্রয়োজন। তখন সালমান কোনো কিছু না জানিয়ে হঠাৎ আমেরিকায় চলে যান। ফিরে আসার পর আবার শুরু হয় ঝামেলা। সালমান খান ঐশ্বরিয়ার বাড়ির সামনে গিয়ে হাঙ্গামা করেন, এমনকি তার বাড়িও ভাঙচুর করেন। এতে ভয় পেয়ে ঐশ্বরিয়া তার বাবাকে ফোন করেন আর তার বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ফলে সালমান খানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এফআইআর হওয়ার পরও সালমান থামেননি। তিনি ঐশ্বরিয়ার বাবাকেও গালিগালাজ করেন এবং মারধর পর্যন্ত করেন। এই সময়টা ছিল যখন ঐশ্বরিয়া পুরো তার কেরিয়ারের একদম শীর্ষে, একের পর এক বড় সিনেমার অফার পাচ্ছিলেন। একদিকে তার প্রফেশনাল লাইফে তিনি সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন, অন্যদিকে তার পার্সোনাল লাইফ ভেঙে পড়েছিল। দেবদাস সিনেমায় তার অভিনয় ব্যাপক প্রশংসা পায়, আর এই সিনেমাটাই তার ক্যারিয়ারের অন্যতম বড় এবং আলোচিত কাজ হয়ে ওঠে। এই সিনেমার জন্য তিনি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পান। কিন্তু সমস্যার শেষ হয়নি। কুছ না কাহো সিনেমার সেটেও সালমান গিয়ে ভাঙচুর করেন, যা পুরো ইন্ডাস্ট্রিতে বড় আলোচনা তৈরি করে। যদিও মহাব্বাতে সিনেমায় ঐশ্বরিয়ার ছোট একটি রোল ছিল, কিন্তু সেই শুটিং ব্রেকআপের আগেই শেষ হয়ে গিয়েছিল। সেই সময় সালমান খানের প্রভাব এতটাই বেশি ছিল যে ছোট থেকে বড় প্রায় সব অভিনেতাই তার রাগকে ভয় পেতেন। ফলে ঐশ্বরিয়াকে সিনেমায় নেওয়া মানেই ঝামেলা ডেকে আনা, এমন ধারণা তৈরি হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রিতে, কারণ কেউই জানতো না সালমান কখন কি করে বসেন। এই কারণেই ধীরে ধীরে অনেকে ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করতে অস্বীকার করতে শুরু করেন, আর তার কাজ পাওয়াও কমে যেতে শুরু করে। কিছুদিন পর কিউ হো গয়া না নামক একটি সিনেমা মুক্তি পায়, যেখানে তিনি বিবেক ওবেরয়ের সঙ্গে কাজ করেন। এই সময় সালমানের সঙ্গে ব্রেকআপ এবং কাজ কমে যাওয়ার কারণে ঐশ্বরিয়া মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলেন। আর ঠিক তখনই তার জীবনে সাপোর্ট হিসাবে আসেন বিবেক ওবেরয়। সিনেমার শুটিং চলাকালীন তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে, কিন্তু এই খবর যখন সালমান খানের কানে পৌঁছায় তখন তিনি ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠেন। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরেও তিনি ঐশ্বরিয়াকে নিজের সম্পত্তির মতো ভাবতেন। সালমান বিবেক ওবেরয়কে ফোন করে গালিগালাজ করেন, এমনকি হুমকিও দেন। এর জবাবে বিবেকও চুপ থাকেননি। তিনি একটি প্রেস কনফারেন্স ডেকে পুরো বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন এবং নিজের ও ঐশ্বরিয়ার ব্যক্তিগত বিষয়গুলো মিডিয়ার সামনে তুলে ধরেন। ফলে মিডিয়ায় বারবার ঐশ্বরিয়ার নাম ঘুরতে থাকে। এই পরিস্থিতিতে বিরক্ত ও কষ্ট পেয়ে ঐশ্বরিয়া বিবেকের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করে দেন। অন্যদিকে সালমানের সঙ্গে বিরোধে জড়িয়ে বিবেক ওবেরয়ের কেরিয়ারও বড় ধাক্কা খায়। ধীরে ধীরে তাকে সিনেমা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। ভয় আর চাপের কারণে বিবেকও পরে ঐশ্বরিয়া থেকে পুরোপুরি দূরত্ব বজায় রাখতে শুরু করেন। এরপর বলিউডে ঐশ্বরিয়ার খুব বেশি বড় সিনেমা আর দেখা যায়নি, এক দুটি প্রজেক্ট ছাড়া। কিন্তু তখন আন্তর্জাতিক প্রজেক্ট ও সাউথ ইন্ডিয়ার দিকে বেশি মনোযোগ দেন, যেখানে তাকে বেশ কিছু বড় সিনেমায় দেখা যায়। রোবট সিনেমাটি তার ক্যারিয়ারের একটি আইকনিক কাজ হয়ে ওঠে, যা আজও ভারতীয় সিনেমার অন্যতম সেরা হিসাবে ধরা হয়। Hi, Sana. Chitty, you look great. Thank you. ನೀಂದ ಭೂಮಿ ಕುಂದಿ ಇನ್ನಿ ಓಡ 2 ಲಕ್ಷ ಮಣಿ ನೇರ ಆಗುತ್ತೆ. To the world's most beautiful girl. এই সিনেমায় তিনি কাজ করেন সুপারস্টার রজনীকান্তের সঙ্গে।
তিনি কিছু হলিউড সিনেমাতেও অভিনয় করেন, যেমন ব্রাইড অ্যান্ড প্রিজুডিস এবং দ্য মিস্ট্রেস অফ স্পাইসেস। এর আগেও তাকে ট্রয় সিনেমার অফার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই অফার ফিরিয়ে দেন, কারণ সেখানে অনেক বেশি বোল্ড সিন ছিল। তার আশঙ্কা ছিল ভারতীয় দর্শক হয়তো এই ধরনের দৃশ্য ভালোভাবে নেবেন না। তবে বাস্তবতা হলো দর্শকদের একটা বড় অংশ এমন দৃশ্য নিয়েও কৌতূহলী ছিল। ক্রমশ সিনেমায় কাজ কমে যাওয়া এবং ব্যক্তিগত জীবনের ভাঙনের চাপ সব মিলিয়ে ঐশ্বরিয়া মানসিকভাবে একেবারে ভেঙে পড়তে শুরু করেছিলেন। শেষ পর্যন্ত তিনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তার জীবনে যেন আর খুশি বলে কিছুই অবশিষ্ট ছিল না। না তিনি কাজ পাচ্ছিলেন, না এমন কেউ ছিল যে সেই কঠিন সময় তার পাশে দাঁড়াবে। তিনি ভীষণ মানসিক চাপে ছিলেন। আর ঠিক তখনই তিনি বান্টি আর বাবলি সিনেমায় একটি আইটেম সঙ্গের কাজের সুযোগ পান। আর সেই গানটি তিনি এতটাই দারুণভাবে পারফর্ম করেছিলেন যে শুধু তরুণ প্রজন্মই নয়, বাবা ছেলে সবাই আবার নতুন করে ঐশ্বরিয়া রায়ের ভক্ত হয়ে ওঠেন। এরপর থেকেই শুরু হয় তার এক নতুন কামব্যাক। এই সময় সালমান খানের জীবনে ক্যাটরিনা কাইফ এসে গিয়েছিলেন, তাই তিনি ধীরে ধীরে ঐশ্বরিয়ার পিছু ছেড়ে দেন। ফলে ঐশ্বরিয়া আবার নিশ্চিন্তে নিজের কাজের দিকে মন দিতে পারেন। এরপর তিনি একের পর এক সিনেমায় কাজ করতে শুরু করেন। উমরাও জান সিনেমায় তার অভিনয় দর্শকদের ভীষণভাবে মন জয় করে। महफिल में आ गए तो क्यों ना हम खानम साहब, कह दीजिए हम इनकी दिलजोई न कर सकेंगे। हम नवाब सुल्तान की हो चुके हैं। ধুম 2 সিনেমায় তিনি ঋত্বিক রোশনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন, আর এই সিনেমাটিও বড় হিট হয়। crazy किया रे crazy किया रे crazy किया এরপর আসে গুরু, যে সিনেমাটি শুধু ঐশ্বরিয়া নয়, অভিষেক বচ্চনের কেরিয়ারেরও অন্যতম সেরা কাজ হিসাবে ধরা হয়। এই সময়টা তারা একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেন। এটাই ছিল সেই সময় যখন দুজনেই ভালোবাসায় আঘাত পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ঐশ্বরিয়া যেখানে দুবার প্রেমে ব্যর্থ হয়েছিলেন, অন্যদিকে অভিষেক বচ্চনেরও করিশ্মা কাপুরের সঙ্গে এনগেজমেন্ট ভেঙে গিয়েছিল। এমনকি রানী মুখার্জির সঙ্গেও তার সম্পর্ক টেকেনি। তাই দুটো ভাঙা মন একে অপরের ভরসা হয়ে ওঠে। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা গভীর হতে থাকে, আর এক সময় তারা একে অপরকে নিঃশর্তভাবে ভালোবেসে ফেলেন। 2007 সালে যখন অভিষেক বচ্চন ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব দেন, ঐশ্বরিয়া কোনো দ্বিধা না করে সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলে দেন। তবে বিয়েটা এত সহজ ছিল না। অভিষেকের মা জয়া বচ্চন ঐশ্বরিয়াকে মাঙ্গলিক বলে আপত্তি তোলেন, যার কারণে বিয়ের আগে নানা রকম জটিলতার মুখোমুখি হতে হয়। অবশেষে 2007 সালের এপ্রিল মাসে তারা ধুমধাম করে বিয়ে করেন। এই বিয়ে নিয়ে সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ ঐশ্বরিয়ার জন্য সহানুভূতি দেখিয়েছিলেন, আবার অনেকেই তাকে ট্রোল করতে শুরু করেন। অনেকের মতে ঐশ্বরিয়া নাকি বাধ্য হয়ে একজন ফ্লপ অভিনেতাকে বিয়ে করেছেন, কারণ তাদের মতে অভিষেক কোনো দিক থেকেই ঐশ্বরিয়ার সঙ্গে মানানসই ছিলেন না। তবে মানুষ যাই বলুক, একজন মানুষ হিসাবে অভিষেক নিঃসন্দেহে সালমানের থেকে অনেক ভালো ছিলেন, আর ঐশ্বরিয়া নিজের জীবনের জন্য একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। বিয়ের পরও তিনি সিনেমায় কাজ চালিয়ে যান। সরকার রাজ এবং রাবণের মতো সিনেমায় অভিনয় করেন, এবং বিয়ের পরেও তিনি ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিভ থাকেন। 2008-এ তিনি ঋত্বিক রোশনের সঙ্গে যোধা আকবর সিনেমায় অভিনয় করেন, আর এই সিনেমা তাকে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। তবে ধীরে ধীরে আবারও তার কাছে সিনেমার অফার কমে যেতে থাকে। বলিউডের একটা কঠিন বাস্তবতা হলো, এখানে ট্যালেন্টের পাশাপাশি বয়স আর সৌন্দর্যেরও একটা নির্দিষ্ট সীমা আছে। একসময় যখন অভিনেত্রীরা বয়সে বড় হতে থাকেন, তখন ধীরে ধীরে তাদের সাইড লাইনে সরিয়ে দেওয়া হয়। ঐশ্বরিয়ার সঙ্গেও ঠিক সেটাই ঘটতে শুরু করেছিল। 2011 সালে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় আরাধ্যা। এরপর তিনি প্রায় 5 বছরের জন্য সিনেমা থেকে লম্বা ব্রেক নেন।
এই সময় তিনি পুরোপুরি বচ্চন পরিবার আর নিজের মেয়ের লালন পালনে মন দেন। 2016 সালে সর্বজিৎ সিনেমার মাধ্যমে তিনি আবার বড় পর্দায় কামব্যাক করেন আর সেখানে একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতা আবার প্রমাণ করেন। এরপর তিনি এ দিল হ্যায় মুশকিল সিনেমায় অভিনয় করেন, যেখানে রণবীর কাপুরের সঙ্গে তার রোমান্টিক সিন দর্শকদের চমকে দেয়। এই সিনেমাতেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়। ফ্যানি খান সিনেমায় তাকে রাজকুমার রাওয়ের সঙ্গে দেখা যায়। এছাড়াও তিনি সাউথের বড় প্রজেক্ট পন্নি ইন সেলভান এ দুরন্ত অভিনয় করেন। তবে এরই মধ্যে তার পার্সোনাল লাইফে আবারও সমস্যা শুরু হয়। অভিষেক বচ্চনের সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকে। গত কয়েক বছর ধরে তাদের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না, আর মাঝে মধ্যেই তাদের ডিভোর্সের খবর মিডিয়ার সামনে আসে। অনেকেই এর জন্য জয়া বচ্চনকেই দায়ী করেন। কথা ওঠে বচ্চন পরিবার নাকি তাদের মেয়ে শ্বেতা বচ্চনের পক্ষ নিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে দূরত্ব তৈরি করছে। এমনও বলা হয় যে ঐশ্বরিয়া আর অভিষেকের মধ্যে জোর করে দূরত্ব বাড়ানো হচ্ছে। ঐশ্বরিয়া নিজে এই সম্পর্ক ভাঙতে চান না, কিন্তু পারিবারিক চাপ তাকে বাধ্য করছে দূরে সরে যেতে, এমনটাই শোনা যায়। আর এর পেছনে অনেকেই জয়া বচ্চনের কঠোর মনোভাবকেই দায়ী করেন। ঐশ্বরিয়া রায় তার ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার পেয়েছেন। হাম দিল দে চুকে সনম এবং দেবদাস সিনেমার জন্য তিনি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড জিতেছেন। 2009 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এছাড়াও তার ঝুলিতে রয়েছে অসংখ্য জাতীয় এবং আন্তর্জাতিক সম্মান। কান ফিল্ম ফেস্টিভ্যালে জুরি মেম্বার হওয়া প্রথম ভারতীয় মহিলা তিনিই। এমনকি ম্যাডাম তুসো মিউজিয়ামেও তার মোমের মূর্তি স্থাপন করা হয়েছে। ভারত তো বটেই, বিশ্বের সবচেয়ে বেশি ম্যাগাজিন কভারে যিনি স্থান পেয়েছেন তিনিও ঐশ্বরিয়া। তাকে নিয়ে অসংখ্য বই লেখা হয়েছে, আর মানুষের কাছে তার সবচেয়ে বড় আকর্ষণ হলো তার ভারতীয় সংস্কার, তার এলিগেন্স আর তার পোশাকের সৌন্দর্য। তবে এটাই হয়তো একজন বিশ্বসুন্দরীর সবচেয়ে বড় দুর্ভাগ্য, যে সময়টা তার জীবনের সবচেয়ে সুন্দর হাসি খুশি আর উপভোগ করার মতো হওয়ার কথা ছিল, সেই সময়টাই নানা ঝড়ঝাপটায় নষ্ট হয়ে গেছে। তিনি জীবনের অনেক সুন্দর মুহূর্ত চাপা কষ্ট নিয়ে কাটিয়েছেন, আর অনেক কিছুই চুপচাপ সহ্য করে এগিয়ে গেছেন। এই ছিল বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের জীবনের গল্প। একদিকে গ্ল্যামার, সাফল্য আর খ্যাতি, অন্যদিকে সংগ্রাম, কষ্ট আর ব্যক্তিগত জীবনের অজস্র লড়াই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর এই রকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।